আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাজনৈতিক উপন্যাসের অংশ পথের দাবি। একটু পূর্বসূত্র ধরিয়ে নিই। অপূর্ব, যে এই উপন্যাসের অংশের দ্বিতীয় প্রধান চরিত্র, এমএসসি পাশ করবার পরে বোথা কোম্পানি চাকরি নিয়ে সে চলে আসে রেঙ্গুনে। অফিসের কাছাকাছি একটা বাড়িতে সে ভাড়া থাকতে আরম্ভ করে। সঙ্গী হয় তাদের বাড়ির পুরনো পাচক তেওয়ারি। যে বাড়িতে সে ভাড়া থাকতে আরম্ভ করে সেই বাড়িরই উপরতলায় একজন খ্রিস্টান ভদ্রলোক থাকতেন, জোসেফ সাহেব। তিনি নেটিভ ইন্ডিয়ানদের একেবারেই পছন্দ করতেন না, আর সেই জন্যেই অপূর্বর সঙ্গে তার বিভিন্ন বিষয়ে প্রায়ই নানা রকম ঝামেলা হতো, মামলা মোকদ্দমা হতো। কিন্তু জোসেফ সাহেবের যে মেয়েটি, যার নাম ভারতী, সে কিন্তু অপূর্বর প্রতি প্রথম থেকেই একটু সহানুভূতিশীল ছিল। এই রকম অবস্থায় একদিন অপূর্ব যখন বাড়ি ছিল না, তখন তার বাড়িতে চুরি হয়ে যায়। চোরেরা টাকা কড়িটাই শুধু নিয়ে যেতে পেরেছিল, বাকি আর কিছুই নিয়ে যেতে পারেনি। কেন, সেটার কারণ আমরা পরেই দেখতে পাবো। পরের দিন অপূর্ব যখন থানার দিকে যাচ্ছে, কথা প্রসঙ্গে জানিয়ে রাখি যে রেঙ্গুনে ব্রিটিশ পুলিশের বড় কর্তা নিমাইবাবু ছিলেন অপূর্বদেরই আত্মীয়। অপূর্বর বাবাই তার চাকরিটা করে দিয়েছিলেন। এবার অপূর্ব যখন সেই থানার উদ্দেশ্যেই যাচ্ছে, তার ঘরে যে চুরি হয়ে গেছে সেটা রিপোর্ট দায়ের করবে বলে, তখন পথেই দেখা হয়ে যাচ্ছে থানার বড় বাবু নিমাইবাবুর সঙ্গে। তিনি তখন সদল বলে চলেছেন জাহাজ ঘাটে, কারণ তার কাছে খবর আছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক ওই জাহাজে করেই রেঙ্গুনে আসছেন। অপূর্ব তাদের সঙ্গী হচ্ছে, জাহাজ ঘাটে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত সব্যসাচী মল্লিককে পাওয়া যাচ্ছে না। কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধরে আনা হচ্ছে থানাতে। এবার সেই বাকি পুলিশের দল, তারা আগেই সন্দেহভাজন ব্যক্তিদের নিয়ে থানায় চলে যাচ্ছে এবং তাদের পেছন পেছন অপূর্ব তার পূর্ব পরিচিত নিমাইবাবুর সঙ্গে সঙ্গে আসছেন। এইখান থেকে আমাদের মূল টেক্সটটা শুরু হচ্ছে। আজকের ক্লাসে আমরা যেটা করব, খুব ভালো করে আমরা বিষয়টা পড়ব এবং পরপর বুঝে নেব। কেমন? পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সুমুখের হলঘরে জনছয় বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুঁটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে, তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। সেখানের জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। এইটুকু অংশের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অপূর্ব যখন নিমাইবাবুর সঙ্গে পুলিশ স্টেশনে প্রবেশ করছে, তখন সে দেখতে পাচ্ছে সামনের হল ঘরে এই জনা ছয়েক মতো বাঙালি তাদের মোট ঘাট, টিনের তোরঙ্গ, বাক্স, বিছানা সব কিছু নিয়ে মেঝেতেই বসে আছে। জগদীশবাবু, অর্থাৎ যিনি কি না এই থানার মেজবাবু, তিনি তাদের টিনের ট্রাঙ্ক, তোরঙ্গ মানে হচ্ছে ট্রাঙ্ক, যেগুলো আগেকার দিনে খুব ব্যবহৃত হতো। এখনকার দিনেও তোমরা বড় বাজারে বা শিয়ালদার দোকানগুলোতে এইরকম বড় বড় ট্রাঙ্ক দেখতে পাবে। তাদের সেই টিনের ট্রাঙ্ক, ছোট বড় পুঁটলি খুলে তিনি তদারক তল্লাশি শুরু করে দিয়েছেন। একজনকে নিয়ে তার খুব বেশি মাত্রায় সন্দেহ হয়েছে যে সেই লোকটা হলেও হতে পারে সব্যসাচী মল্লিক। তাকে তিনি এদের সঙ্গে রাখেননি, তাকে আলাদা আরেকটা ঘরে তিনি আটকে রেখেছেন। এবার এই যে জনছয়েক বাঙালি যারা বসেছিল সামনের হল ঘরে, তারা সকলেই উত্তর ব্রহ্ম অঞ্চলে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করছিল। কিন্তু সেখানকার জল হাওয়া সহ্য হয়নি, তাই তারা চলে এসেছে রেঙ্গুনে কাজের খোঁজে। এবার এদের সবার নাম, কোথায় থাকে, যাবতীয় বিবরণ বৃত্তান্ত সব কিছু পুলিশ
একটা খাতায় সমস্ত টুকে টুকে রাখলো, নথিবদ্ধ করে রাখলো। তারপর সঙ্গে জিনিসপত্রের পরীক্ষা ইত্যাদি সমাপ্ত হয়ে যাবার পর এদেরকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু একজন লোক যাকে খুব সন্দেহ হয়েছে, আলাদা করে একটা ঘরে তাকে আটকে রাখা হয়েছে। সেই তাকে, যাকে পলিটিক্যাল সাসপেক্ট অর্থাৎ রাজনৈতিক সন্দেহভাজন সব্যসাচী মল্লিক সন্দেহে ধরে রাখা হয়েছিল, তাকে এবার নিমাইবাবুর সামনে হাজির করা হলো। এবার কি হচ্ছে, লোকটি কাশিতে কাশিতে আসিল, অত্যন্ত ফর্সা রং রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। বয়স 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল। সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রভাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। ইহারই কোন অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। কেবল এই জন্যেই যেন সে আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? তথাকথিত পলিটিক্যাল সাসপেক্ট অর্থাৎ রাজনৈতিক সন্দেহভাজন সব্যসাচী মল্লিক সন্দেহে ধৃত সেই ব্যক্তিকে নিমাইবাবুর সামনে তো হাজির করা হলো। লোকটা কিভাবে আসছে? খুব কাশতে কাশতে আসছে, করে কাশতে কাশতে আসছে। গায়ের রং, অপূর্ব চোখ দিয়ে কিন্তু আমরা সবটা দেখছি। অপূর্ব যা দেখছে যে তার গায়ের রং অত্যন্ত ফর্সা, কিন্তু রৌদ্রে পুড়ে পুড়ে এখন তামাটে হয়ে গেছে। বয়স খুব বেশি নয়, 30-32-এর বেশি তো হবেই না, কিন্তু খুব রোগা দেখাচ্ছে। সামান্য এইটুকু কাশির পরিশ্রমে সে এমনভাবে হাঁপাচ্ছে যে আশঙ্কা হয় যে সে বোধহয় আর বেশি দিন বাঁচবে না, সংসারের মেয়াদ আর তার বেশি দিন নেই। হয়তো কোনো দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত, যে ব্যাধিটা তাকে দ্রুতগতিতে সম্পূর্ণ ক্ষয়ের দিকে নিয়ে চলেছে। কিন্তু এই যে তার অসুস্থতা বলো, এই যে তার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া বা না হওয়া বলো, এই যে তার প্রচণ্ড কাশি হওয়া, এই সমস্ত কিছুকে ছাপিয়ে যাচ্ছে তার দুটো চোখের অদ্ভুত দৃষ্টি। এক্ষেত্রে কিন্তু চোখগুলো কেমন, গোল গোল নাকি টানা টানা, বড় বড় নাকি ছোট ছোট, সে সমস্ত কথাই ওঠে না, কারণ চোখের দৃষ্টিটাই এখানে কথা বলছে। গভীর জলাশয়ের মতো সেই অন্তর্ভেদী দৃষ্টি, যার দিকে তাকাবে যেন তার ভেতর পর্যন্ত সমস্ত দেখে নেবে। সুতরাং ভয় হয় যে এই দৃষ্টির সামনে কোনো খেলা বা কোনো কৌশল কিন্তু চলবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। এবং এরই কোন অতল তলে যেন তার প্রাণ শক্তিটুকু লুকোনো আছে, আর সেই জন্যে এই মানুষটা আজও বেঁচে আছে। অপূর্ব মুগ্ধ হয়ে ওই চোখের দৃষ্টির দিকেই তাকিয়েছিল। এমন সময় তার চমক ভাঙল নিমাইবাবুর কথায়। কারণ সোজা কথা বলতে গেলে কি, পুলিশ অফিসারদের খুব একজন দুজন ব্যতিক্রম ছাড়া সাধারণভাবে তারা বাইরেটা দেখতেই অভ্যস্ত, যে বাইরেটা কেমন সেটা দেখেই তারা বিচার করে থাকেন। তো এখানেও নিমাইবাবু এই পলিটিক্যাল সাসপেক্ট, কোট আনকোট পলিটিক্যাল সাসপেক্ট, এই লোকটির বাইরের বেশভূষা নিয়ে পড়েছেন। অত চোখের দৃষ্টি, তার গভীরতা কি, সেই দিকে তার নজরই যায়নি। কারণ বাইরের বেশভূষাটাই এতটাই অদ্ভুত, এতটাই উৎকট যে তিনি হেসেও ফেলছেন। হাসতে হাসতে কি বলছেন অপূর্বকে উদ্দেশ্য করে, যে আমাদের এই বাবুটির স্বাস্থ্যটা গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? তার কথায় এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। এবার আমরা দেখব যে এই বাবুটির শখের পরিচয়।
তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে এমনি ছোট করিয়া ছাঁটা। মাথায় চেরা সিঁথি, অপর্যাপ্ত তৈলনিষিক্ত কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে। উত্তরীয়ের কোনো বালাই নাই। পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর উপরে লাল ফিতা দিয়া বাঁধা, বার্নিশ করা পামশু, তলাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো, হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। কয়দিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে। ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, কাকাবাবু, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। তাহলে নিমাইবাবুর কথায় এতক্ষণে অপূর্ব তার পোশাক পরিচ্ছদের প্রতি তাকালো, এবং তাকিয়েই তার এতই হাসি পেয়ে গেছে যে সে মুখ ফিরিয়ে হাসি গোপন করছে। এখন হাসি গোপন করছে কেন? একটাই কারণে, সে তো এসেছে খোদ পুলিশের বড় কর্তার সঙ্গে। সামনে যে রয়েছে সে সম্ভাব্য আসামি, এবং বাকি থানার অন্যান্য পুলিশরাও রয়েছে। কাজে সবার সামনে বড় কর্তার সঙ্গী হিসেবে হাসাটা খুব শোভনীয় নয়। সেই জন্য অপূর্ব পেছন ফিরে হাসি গোপন করলো। তারপর সামনের দিকে আবার তাকালো। কি দেখছে সে? দেখছে যে যাকে সব্যসাচী মল্লিক সন্দেহে ধরে আনা হয়েছে সে লোকটি কেমন। মাথার সামনের দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় এবং কানের দিকে এত ছোট্ট ছোট্ট করে ছাঁটা সেই চুল যে যেন মনে হয় প্রায় নেই সেখানে। মাথার মাঝখান বরাবর চেরা সিঁথি, এবং চুলে ভালো করে তেল দেওয়া নেই, ফলে সেই শক্ত হয়ে যাওয়া রুগ্ন চুল থেকে হঠাৎ করেই লেবুর তেলের প্রচণ্ড গন্ধ আসছে। তোমরা জানো কি না জানি না, আগেকার দিনে পুজো পার্বণে বা কোনো উৎসবের সময় মানুষ গন্ধ সাবান, গন্ধ তেল এগুলো ব্যবহার করতেন। তাদের এগুলো শখ, শৌখিনতা, বিলাসিতার পর্যায়ে পড়তো। তো এই লোকটাও মাথায় এমনি দিনে তেল টেল মাখে না, ওই জন্য চুলগুলো খুব শক্ত হয়ে গেছে। কিন্তু এখন সে যে জাহাজে করে আসছে, তাই একটু শখ করে সে কি মেখেছে? লেবুর তেল। প্রচণ্ড উৎকট গন্ধ বেরোচ্ছে, ঘর একেবারে ভুর ভুর করছে, মানে আর সহ্য করা যাচ্ছে না। এবার গায়ে জাপানি সিল্কের, দেখো একবার, রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, বেশ চিত্তি বিচিত্তি পাঞ্জাবি একখানা, যার বুক পকেট থেকে বাঘ আঁকা একটা রুমালের কিছুটা অংশ দেখা যাচ্ছে। সাধারণত এই সমস্ত অবস্থায় যারা বাবু গোছের আর কি, তারা এরকম সুন্দর পাঞ্জাবি তার সঙ্গে সুন্দর ধুতি পরলে একটা উত্তরীয় নিতেন। উত্তরীয়টা কীরকম? এখনকার দিনে দোকানে গেলে মেয়েদের যেরকম ওড়না দেখতে পাবে, পাকানো পাকানো ওড়না, সেই রকম ধরনের, পুরো গলা দিয়ে জড়ানো, সামনের দিকটা এরকম পাকিয়ে পাকিয়ে রয়েছে। তো এর সেরকম উত্তরীয়ের কোনো বালাই নেই। পরনে কি? বিলিতি মিলের কালো রঙের মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, সেটাই ধুতির মতো করে পরা রয়েছে। পায়ে আবার সবুজ রঙের ফুল মোজা, যেটা হাঁটুর ওপরে লাল ফিতে দিয়ে বাঁধা, যাতে বারবার না সেটা নিচের দিকে নেমে যায়। বার্নিশ করা পামশু, যার আবার তলাটা টেকসই আর মজবুত করতে আগা গোড়া লোহার নাল বাঁধানো। এটা তখনকার দিনে চল ছিল একটা। হাতে কি? হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। এই সমস্ত কিছু দেখেই বোঝা যাচ্ছে যে এই লোকটা ভীষণ শৌখিন প্রকৃতির। সেও কিন্তু মিস্ত্রি, সেও বর্মা অয়েল কোম্পানি তেলের খনির কারখানায় মিস্ত্রি কাজই করছিল, কিন্তু একটু শৌখিন গোছের মানুষ আর কি। সেজন্য এত রকম সুন্দর সাজগোজ করে সে বেরিয়েছে, যদিও কয়েকদিনে জাহাজ যাত্রার ধকলে সমস্তই এখন নোংরা হয়ে গেছে। এবার এর পা থেকে মাথা পর্যন্ত বারবার দেখে অপূর্ব তার কাকাবাবু সম্বোধন করছে। কাকে? থানার বড়বাবু নিমাইবাবুকে। সে কি বলছে? সে বলছে যে, কাকাবাবু, আপনি যাকে খুঁজছেন সে এ লোক নয়, তার আমি জামিন হতে পারি। অতএব আপনি একে কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। এবার কি হচ্ছে? নিমাইবাবু চুপ করিয়া রহিলেন।
অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কালচার কথাটার মানে হচ্ছে সংস্কৃতি, অর্থাৎ কোনো একটা মানুষের বা কোনো এক জাতিগোষ্ঠীর খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, চলন বলন সব কিছুই তার কালচারের অন্তর্ভুক্ত। তার সঙ্গে মিশলেই তুমি তার কালচারটা বুঝতে পারবে যে সে কোন ঘর থেকে এসেছে, তার পড়াশোনা, তার শিক্ষা দীক্ষায় বা কত দূর। সব্যসাচী মল্লিক, যিনি বিলেতের ডাক্তার উপাধিধারী, একই সঙ্গে যিনি ইঞ্জিনিয়ারিং পাস, যথেষ্ট সুশিক্ষিত একজন মানুষ, তার এই রকম উৎকট সাজ পোশাক নিশ্চয়ই হবে না। সেটাই অপূর্ব মিন করতে চাইছে, যে যাকে খুঁজছেন তার কালচার আর এই মানুষটার কালচার একবার তুলনা করে দেখুন দেখি। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? আগে গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র। তুমিও তেলের খনিতে কাজ করছিলে না? এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে। দেখি তোমার ট্যাঙ্কে এবং পকেটে কি আছে। তাহলে অপূর্ব যখন কালচারের কথাটা তুলছে, তখন নিমাইবাবু একটু কনভিন্সড হচ্ছেন যে হ্যাঁ সত্যি সব্যসাচী মল্লিক হলে অন্তত এই রকম উৎকট সাজ পোশাক তো পরতেন না। তো এবার ধরে যখন আনা হয়েছে, কিছু তো জিজ্ঞাসাবাদ করতে হয়। সেজন্য বড়বাবু হিসেবে তিনি তার নাম জিজ্ঞাসা করলেন। জানা গেল তার নাম হচ্ছে গিরিশ মহাপাত্র। বড়বাবু বলছেন, তো তুমি সত্যি একদম মহাপাত্র যাকে বলে, নইলে এরকম কখনো ড্রেস হয়, সাজ পোশাক হয়? তো যাই হোক, তুমিও এখন তেলের খনিতে কাজ করবে, এখন কি রেঙ্গুনেই থাকবে তো? বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে। দেখি তো বাপু তোমার ট্যাঙ্ক এবং পকেটে কি আছে। ট্যাঙ্ক মানে সোজা কথায় বুঝতে পারো গেজে, অর্থাৎ যখন ধুতি পরে মানুষ, ধুতির কোমরের দিকে কিছুটা অংশ এক্সট্রা কাপড় সে গুঁজে রাখে, সেখানে মূল্যবান জিনিসপত্র রাখবে বলে, টাকা পয়সা ইত্যাদি। ওইটা কি বলা হয়? ট্যাঙ্ক বা গেজে। এবার তাহলে কি করা হবে? তার ট্যাঙ্ক এবং তার পকেট তল্লাশি করা হবে। কি পাওয়া যাচ্ছে দেখো দেখি। তাহার ট্যাঙ্ক হইতে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা বাহির হইল। পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুট রুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল। নিমাইবাবু কহিলেন, তুই গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আগে না। তবে এ বস্তুটি পকেটে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারোর কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, যদি কারোর কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা, বললেই পারতে খাই, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শুনো। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আগে না, মাইরি খাইনে, তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দিই, এই মাত্র, নইলে নিজে খাইনে। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর, পরকে সেজে দিন, নিজে খাইনে, মিথ্যেবাদী কোথাকার। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, কিন্তু নিশ্চয় কিছুই বলা যায় না ভায়া, আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। কি হচ্ছে? তার ট্যাগ থেকে তার মূল্যবান সম্পত্তি পাওয়া যাচ্ছে 1 টাকা আর 6 গন্ডা পয়সা। পকেট থেকে তার কাজের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, লোহার কম্পাস, মাপজোক করবার কাঠের ফুট রুল। এবার তার নেশার সামগ্রী, এখন দেখো মিস্ত্রি মজুর মানুষ, নেশা ভাঙতে একটু করবেই, কয়েকটা বিড়ি পাওয়া যাচ্ছে, দেশলাই পাওয়া যাচ্ছে, আর কি না পাওয়া যাচ্ছে, একটা গাঁজার কলকে। যেটা দেখেই নিমাইবাবু বলছেন, এই গাঁজা খাও নাকি তুমি? লোকটি অসংকোচে অকপটে বলছে, না তো। তাহলে গাঁজার কলকে তোমার পকেটে কি করছে?
লোকটি আরও অসংকোচে বলছে যে সেটা পথে কুড়িয়ে পেয়েছে, যদি কারোর কাজে লাগে তাই তুলে রেখেছে। ব্যাপারটা বোঝো একবার, যে গাঁজার কোলকে তাও নাকি আবার কারোর কাজে লাগতে পারে। এই সময় জগদীশবাবু কিছু একটা কাজে এই ঘরেই ঢুকেছেন। তখন নিমাইবাবু তাকে উদ্দেশ্য করে বলছেন, শোনো শোনো জগদীশ, দেখো আমাদের এই গিরিশ মহাপাত্র কীরকম সদাশয় মহৎ ব্যক্তি, যদি কারোর কাজে লাগে তাই গাঁজার কোলকে কুড়িয়ে পকেটে রেখেছেন। কিছুক্ষণ চুপ করে থাকলেন তিনি। তারপর ওই গিরিশ মহাপাত্রের প্রতি তার একটু সহানুভূতি জন্মেছে ইতিমধ্যেই। রোগা মানুষ, কাশছে, তার উপরে গাঁজা খায়, কদিনই বা বাঁচবে। তিনি তাই খুব সহানুভূতি সম্পন্ন হয়ে বলছেন যে দেখো বাপু, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমার চেহারায় ফুটে ফুটে উঠছে। এই তো তোমার দেহ, আর কদিনই বা বাঁচবে। গাঁজা টাঁজা খেও না, বুড়ো মানুষের কথাটা একটু শুনো। লোকটি আরো অসংকোচে বলছে, আগে না, মাইরি খায়নি, মানে রীতিমতো দিব্যি কেটে বলছে যে সে গাঁজা খায় না। হ্যাঁ, যদি ইয়ার দোস্ত কেউ তৈরি করে দিতে বলে তবে ডেফিনেটলি দেয়, কিন্তু নিজে খায় না। এবার এই পর্যন্ত শুনে থানার যিনি মেজবাবু জগদীশবাবু আর সহ্য করতে পারছেন না। তিনি বলছেন, এবারে দয়ার সাগর এসেছে আমার, পরকে সেজে দিই, আমি খাই নে, মিথ্যাবাদী একেবারে। এবার এই সমস্ত পুলিশের এই যাত্রাপালা দেখে অপূর্ব বুঝেই গেছে যে তার চুরির রিপোর্ট লিখবার মুডে কেউই নেই। সেই বা কেন থাকবে, তারও অফিস কাছারি আছে, দেরি হয়ে যাচ্ছে। সে তখন বলছে যে কাকাবাবু, আমি তাহলে আজকে চললাম। কাকাবাবু তাকে সম্মতি দিচ্ছেন। একই সঙ্গে তিনি গিরিশ মহাপাত্রকেও বলছেন যে তুমিও এখন যেতে পারো, বলে তিনি জগদীশবাবুর কাছ থেকে একটা সমর্থন চাইছেন। জগদীশবাবু সমর্থন জানালে তিনি পাল্টা বলছেন, তবে হ্যাঁ, নিশ্চিত করে কিন্তু আমরা কিছুই বলতে পারি না। এই শহরে অর্থাৎ রেঙ্গুনে আরও কিছুদিন আমাদের নজর রাখতে হবে। বিশেষ করে সেদিন রাত্রিবেলা যে মেল ট্রেনটা ঢুকবে সেই দিকেও দৃষ্টি রেখো, কারণ সে যে বর্মায় এসেছে এই খবরটা সত্যি, সে মানে সব্যসাচী মল্লিক। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। নেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। বড়বাবু হাসিতে লাগিলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। জগদীশবাবু বলছেন যে হ্যাঁ, হতে পারে রাত্রের মেল ট্রেনটার দিকে নিশ্চয়ই আমরা লক্ষ্য রাখবো, এই শহরে আরও কিছুদিন আমরা ওয়াচ করব, সে যে বর্মা এসেছে খবর সত্যি, সব মানলাম, কিন্তু এই জানোয়ারটাকে আর ওয়াচ করবার দরকার নেই। জানোয়ার অর্থাৎ এই গিরিশ মহাপাত্র, কারণ লেবুর তেলের ওই উৎকট গন্ধে থানা শুদ্ধ সবার মাথা ধরে গেছে। এবার এই কথায় বড়বাবু হাসতে লাগছেন। অপূর্ব আর কথা বাড়ালো না, সে বেরিয়ে থানা থেকে, এবং তার বেরিয়ে আসবার প্রায় সঙ্গে সঙ্গে গিরিশ মহাপাত্র তার ভাঙা টিনের ট্রাং, তার চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল সব কিছু নিয়ে ধীরে ধীরে ঠুকঠুক করতে করতে উত্তর দিকে রাস্তা ধরে সোজা প্রস্থান করলো। এর মধ্যে দিয়ে যতটা আমরা পড়লাম, হয়তো সবাই বুঝে গেছো যে এই মানুষটাই হচ্ছেন সব্যসাচী মল্লিক, এবং তিনি হয়তো এতক্ষণে মুচকি মুচকি হাসছেনও যে তোমাদেরই চোখের সামনে তোমাদেরই সব্যসাচী মল্লিক, যাকে তোমরা একেবারে মাথা খুঁড়ে মরে যাচ্ছ খুঁজে বার করবার জন্য, কেমন চালটা চেলে বেরিয়ে এলাম। কি করে আমি এত কনফিডেন্টলি বলতে পারছি? কারণ তোমরাও যেটা বুঝে গেছো সেটা হচ্ছে তার যে অপূর্ব দুটো চোখের দৃষ্টি, অদ্ভুত চোখের দৃষ্টি, অন্তর্ভেদী যে দৃষ্টির সামনে খেলা চলে না, কৌশলে পাশে দাঁড়াতে হয়। সেইটা দেখি বোঝা যাচ্ছে যে এ মানুষ যেমন তেমন কোনো তেলের খনির কারখানার মিস্ত্রি তো হতেই পারে না, এবং নিজের এই ছদ্মবেশ যাতে ধরা না পড়ে সেই জন্যই সে প্রথম কথা উৎকট সাজ পোশাক পরেছে, যাতে পুলিশের চোখ সেই দিকটাতেই প্রথমে যায়। আর দ্বিতীয়ত যে ট্রাম্প কার্ডটা সে খেলেছে সেটা হলো গাঁজার কোলকে পকেটে রাখা, যেটা নিয়েই পুলিশ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, যে গাঁজার কোলকে গাঁজা খায়, সে কি অবস্থা বলে বেশ কিছুটা নাটক সৃষ্টি করে গিরিশ মহাপাত্র অর্থাৎ সব্যসাচী মল্লিক
পুলিশের চোখে অনায়াসে ধুলো দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার অপূর্ব কি করছে একটু দেখে নাও তো। এই যে সব্যসাচী মল্লিক ধরা পড়লেন কি পড়লেন না, সেই বিষয়ে অপূর্বর কি মতামত বা কি ব্যাপার। আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। বাসায় ফিরিয়া দাড়ি গোঁফ কামানো হইতে শুরু করিয়া সন্ধ্যাহ্নিক স্নানাহার, পোশাক পরা, আপিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলায় বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতেই একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। এই অত্যন্ত অন্যমনস্কতা তলওয়ারকার লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? তাহলে অপূর্বর তো খুব খুশি হওয়া উচিত ছিল, তাই না, যে সব্যসাচী মল্লিক ধরা পড়লেন না। কারণ অপূর্ব তো বুঝতেই পেরে গেছে যে এই মানুষটাই হচ্ছেন সব্যসাচী মল্লিক। সেই জন্যেই সে থানার বড়বাবুকে প্রাণপণে কনভিন্স করবার চেষ্টা করছিল যে যাকে আপনি খুঁজছেন সে মানুষটা এ নয়, তার আমি জামিন হতে পারি। তাহলে হেন সব্যসাচী মল্লিক ধরা পড়লেন না, কোনো অঘটন ঘটলেন না, তাতে তো তার খুশি হওয়া উচিত। কিন্তু খুশি তো নয়ই, বরং একটা অত্যন্ত অন্যমনস্ক ভাব চলে এলো অপূর্বর মধ্যে। সংসারের সব কাজই করছে, দেখো খাওয়া দাওয়া, দাড়ি গোঁফ কামানো, অফিস যাওয়া, সন্ধ্যাহ্নিক সব কাজই করছে, কিন্তু তাকে দেখলেই বোঝা যাচ্ছে যে তাহার মন যেন এই জগতেই নেই। সমস্ত চিন্তা ভাবনার কেন্দ্রে রয়েছেন সেই সব্যসাচী মল্লিক। অপূর্ব ভাবছে যে এই মানুষটা কে, এদের কাজকর্মের ধরনই বা কীরকম, এরা ঠিক কি করতে চায়, দেশ স্বাধীন করবার জন্য এদের পন্থাটাই বা কেমন। এই সমস্ত কিছু নিয়েই অপূর্বর মনটা এমনভাবে চিন্তাগ্রস্ত হয়ে আছে যে তার অফিসের সহকর্মী রামদাস তলওয়ারকর, দেখো এখানে দেওয়া হয়েছে এই যে তলওয়ারকর, অর্থাৎ এর পুরো নাম হচ্ছে রামদাস তলওয়ারকর। তিনি অপূর্বের এই অত্যন্ত অন্যমনস্কতা লক্ষ্য করে ভাবছেন যে হয়তো বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছে অপূর্ব, হয়তো বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছেন বা কিছু, সেই জন্য সে জিজ্ঞাসা করছে যে সে কি বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছে। এবার হঠাৎ রামদাস তলওয়ারকর এই কথা জিজ্ঞাসা করছে কেন, সেটা অপূর্বও ঠিক বুঝে উঠতে পারছে না। কারণ সে যে অন্যমনস্ক সে তো সেটা বুঝতে পারছে না, বুঝতে পারছে তার পাশে থাকা লোকটা। অপূর্ব উত্তরে দিচ্ছে, কই না। রামদাস জিজ্ঞেস করছেন, বাড়ির খবর সব ভালো তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন, যতদিন তাহার মা কিংবা বাটির আর কোনো আত্মীয়া নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বাহিনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতেই হইবে। অপূর্ব রাজি হইয়াছিল। আপিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত। আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল, কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে, সমস্তই যাইতে পারিত কেবল উপরের সেই খ্রিশ্চান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে। সে চোর তাড়াইয়া দরজায় নিজে তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছিলে চাবি খুলিয়া দিয়া অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে। সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধ হয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলওয়ারকর, তাছাড়া এত বড় বন্ধু। অপূর্ব আশ্চর্য হচ্ছে যে রামদাস হঠাৎ জিজ্ঞেস করছেন কেন যে বাড়ি থেকে কোনো চিঠি এসেছে কি না। সে বলছে যে না, চিঠি আসেনি তো। রামদাস তলওয়ারকর আবার বলছেন যে বাড়ির খবর সব ভালো তো, কারণ তার চিন্তা হচ্ছে বন্ধুকে নিয়ে যে কেন এত অন্যমনস্ক সে।
অপূর্ব আরও আশ্চর্য হয়ে বলছে যে হ্যাঁ, যতদূর জানি সবাই ভালোই তো আছে। রামদাস তলবারকর আর জিজ্ঞাসা করছেন না, কারণ তিনি তার সীমাটা জানেন যে কতদূর পর্যন্ত একটা মানুষের ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা যায়। এবার টিফিন হয়েছে, দুজনে একসঙ্গে খেতেও বসেছে। এইখানে যেটা লেখক জানিয়ে রাখছেন যে অপূর্ব যখন এই দেশে এলো তখন রামদাস তলবারকরের স্ত্রী একদিন অপূর্বকে খুব কাতর স্বরে স্বনির্বন্ধ অনুরোধ করে বলেছিল যে যতদিন অপূর্বর মা বা তার বাড়ির অন্য কোনো আত্মীয়া নারী রেঙ্গুনে এসে তার বাড়িতে থাকার উপযুক্ত ব্যবস্থা ইত্যাদি না করে দেন, ততদিন যেন রামদাস তলবারকরের স্ত্রী অর্থাৎ এই ছোট বোনের হাতের তৈরি সামান্য মিষ্টান্ন প্রত্যেক দিন অপূর্বকে গ্রহণ করতেই হবে। এখানে মিষ্টান্ন মানে শুধু মিষ্টি বুঝো না, তো খাবার দাবার, অর্থাৎ যে খাবার দাবার তিনি তার স্বামীর জন্য পাঠাবেন সেই একই খাবার দাবার অপূর্বর জন্য বাড়ি থেকে পাঠানো হবে, অপূর্ব যেন সেটা খায়। অপূর্ব এই প্রস্তাবে রাজি হয়েছিল। একজন ব্রাহ্মণ পেয়াদা এ সকল খাবার দাবার বয়ে আনতো। যেদিনকার কথা বলা হচ্ছে সেই দিনও তাদের কাজের ঘরের ঠিক পাশে একটা ছোট্ট ঘর রয়েছে যেখানে কেউ যেত না। নিরালা সেই ঘরটাতে সেই খাবারের দ্রব্যগুলো সে সাজিয়ে দিচ্ছে, দিয়ে সেই ব্রাহ্মণ পেয়াদা চলে যাচ্ছে। অপূর্ব এবং রামদাস তলবারকর খেতে বসছে। খেতে বসে অপূর্ব নিজেই কথা পারছে যে আগের দিন রাত্রিবেলা তার বাড়িতে চুরি হয়ে গেছে, চোরে সব কিছুই নিয়ে যেতে পারতো, কিন্তু ওপরের তলার ওই যে বলেছিলাম খ্রিস্টান মেয়েটি যার নাম ভারতী, তার তৎপরতায় চোরেরা শুধু টাকা করেই নিয়ে যেতে পেরেছে। সেই মেয়েটি চোর তাড়িয়েছে, অপূর্বর ঘরের দরজায় নিজের একটা তালা আটকিয়েছে এবং অপূর্ব বাড়িতে পৌঁছলে সেই তালা খুলে তাকে না ডাকতেই সে ঘরে এসে ঢুকেছে এবং তালিকাও করে রেখেছে যে কি চুরি গেছে আর কি আছে। এত নিখুঁত হিসেব সে করে রেখেছে যে অপূর্ব বলছেন দেখলে তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টও বিস্মিত হয়ে যাবেন। এত বড় বন্ধু আর কেউ হতে পারে না, কারণ বিপদে আপদে যে পাশে এসে দাঁড়ায় নির্দ্বিধায় তাকেই তো বন্ধু বলা যায়। সুতরাং এমন কর্মকুশলা, এমন তৎপর, এত বড় বন্ধু আমি তো আর কাউকে দেখিনি। রামদাস সবটাই শুনছেন, তারপর জিজ্ঞাসা করছেন, তারপর অপূর্ব বলিল তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল ইত্যবসরে, এই ব্যাপার। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। আমারও অনুমান কতকটা তাই, চুরি না করুক সাহায্য করেছে। তারপর তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই, তারা বরঞ্চ এমনি ধারা বিদ্রোহী ধরে ধরেই বেড়াক। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র ও তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। হাসি থামিলে সেই বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা, তাহার রুচি, তাহার বলবীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নালঠোকা পামসু, তাহার নেবুর তেলের গন্ধবিলাস, সর্বোপরি তাহার পরহিতায় গাঁজার কলিকাঠির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, তলবারকর, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছোটাছুটি করে অপব্যয় করলে। রামদাস হাসিয়া কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, আপনার চোর ধরে দেবার জন্যে এরা নেই। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? অপূর্ব কহিল, হ্যাঁ। তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। রামদাস তাহলে খুঁটিয়ে খুঁটিয়ে সবটা জানছেন। অপূর্ব সবটা বলছে যে সে পরের দিন থানাতে গেল চুরির রিপোর্ট দায়ের করতে, কিন্তু থানাতে গিয়ে পুলিশের এমন নাটক সে দেখলো যে রিপোর্ট লেখাবার কথা তার আর মনেই থাকলো না। বলে সে এবার সত্যি কথাটা বলছে যে
যে লোকটা বিলেতের ডাক্তার উপাধিধারী, যে লোকটা বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী, তার কখনো এই রকম উৎকট সাজ পোশাক হতে পারে? সত্যি পুলিশের দলকে এমন আহাম্মক হতে বোধহয় আর কেউ কখনো দেখেনি। তাহলে এখান থেকে আরো বেশি পরিষ্কার যে অপূর্ব ঠিকই বুঝতে পেরে গেছে যে ওই গিরিশ মহাপাত্রই আদতে সব্যসাচী মল্লিক। সে তখন বলছে, থাক, আমার চোর ধরে দিয়ে আর পুলিশের কাজ নেই, তারা বরঞ্চ এমনি করে করে বিদ্রোহী ধরে ধরেই বেড়াক। অর্থাৎ যারা সত্যিকারের বিদ্রোহী তাদেরকে তো ধরতে পারবে না, শুধু শুধু একটা নাটক, একটা যাত্রাপালাই তৈরি করে যাচ্ছে। আফসোস এটাই যে এই বিদ্রোহী ধরবার নাম করে এরা গভর্নমেন্টের কত কত টাকাই না নষ্ট করছে এই রকম বুনো হাঁসের পেছনে ছুটে। বুনো হাঁস ধরা কিন্তু চারটিখানি কথা নয়, সে অত্যন্ত চতুর, অত্যন্ত বুদ্ধিমান, ফলে সে ঠিক লাস্ট মোমেন্টে পালিয়ে যাবেই শিকারীর হাত বাঁচিয়ে। তো এইখানে বুনো হাঁস বলতে ভারতীয় বিপ্লবীদের কথা বোঝানো হচ্ছে, যাদেরকে ধরা কিন্তু খুবই কঠিন। অথচ এই ব্রিটিশ পুলিশের দল বুনো হাঁসের পেছনে অনর্থক ছোটাছুটি করে গভর্নমেন্টের কত টাকাই না ধ্বংস করছে। এই কথায় রামদাস এসে বলছেন, কিন্তু বাবুজি, বুনো হাঁস ধরাই তো এদের কাজ, সরকার তো মাইনে দিয়ে এই জন্যই এদেরকে রেখেছে, আপনার সামান্য চোর ধরে দেবার জন্য এরা বসে নেই। এবার তিনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা একটা কথা বলুন তো, এরা কি আপনাদের বাংলাদেশেরই পুলিশ? অপূর্ব বলছে যে হ্যাঁ, আর বলো কেন, এদের যিনি বড় কর্তা তিনি আবার আমার বাবার বন্ধু, বাবাই একদিন এর চাকরিটা করে দিয়েছিলেন। তখন রামদাস কি বলছেন, কথা পৃষ্ঠে কথা হচ্ছে, রামদাস তখন বলেই ফেলছেন, রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সেই একটু অপ্রতিভ হইয়া চুপ করিল। আত্মীয়ের সম্বন্ধে এইরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই। অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল, কিন্তু এই ধারণা যে সত্য নয় ইহাই সতে যে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল, আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন, বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার। ওই যে রামদাস তলওয়ারকর বললেন যে আপনার বাবাই একদিন নিমাইবাবুর চাকরি করে দিয়েছিলেন, ব্রিটিশ পুলিশের চাকরি, তার খেসারত আপনাকেই দিতে হবে, তার প্রায়শ্চিত্ত আপনাকেই একদিন করতে হবে। কথাটা বলে ফেলেই রামদাস একটু বিব্রত বোধ করছে, একটু অপ্রতিভ হয়ে যাচ্ছেন, কারণ হাজার হলেও ব্রিটিশ পুলিশের যে বড় কর্তা নিমাইবাবু অপূর্বদের আত্মীয় হন, কাজে আত্মীয় সম্পর্কে এরকম কথা নিশ্চয়ই অপূর্ব ঠিক ভালো মনে নেবে না। তার মুখের দিকে তাকিয়ে অপূর্ব সবটাই বুঝতে পারছে। এবার সে একটু বেশি জোর গলায় বলছে যে আমি তাকে কাকা বলি ঠিক, তিনি আমাদের আত্মীয় শুভাকাঙ্ক্ষী, এটাও ঠিক, কিন্তু আমার দেশের চেয়ে তিনি আমার নিজের নন, বরঞ্চ যে সব্যসাচী মল্লিককে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে করে বেড়াচ্ছেন তিনি ঢের ঢের বেশি আমার নিজের লোক। এবার ব্রিটিশ অধীনস্থ ভারতে দাঁড়িয়ে ব্রিটিশ সরকার বিরোধী এই সমস্ত কথা বলবার যে দুঃখ আছে রামদাস তলওয়ারকর সেটা অপূর্বকে যখন মনে করিয়ে দিচ্ছে, অপূর্ব তখন কি বলছে, অপূর্ব কহিল, থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলওয়ারকর শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বুঝিল কি কথায় কি কথা আসিয়া পড়িতেছে, কিন্তু সামলাইতে পারিল না। বলিল, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস।
বিনা দোষে ফিরিঙ্গি ছোঁড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে। তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ারকর। এমন তো নিত্য নিয়তই ঘটছে। আমার মা, আমার ভাই বোনকে যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। বলিল, কই, এ ঘটনা তো আমাকে বলেননি। অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস, হিন্দুস্থানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারোর গায়েই ঠেকলো না, এমনই তাদের অভ্যাস হয়ে গেছে। লাঠির চোটে আমার যে হাড় পাঁজরা ভেঙে যায়নি, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখে, লজ্জায়, ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই। তাহলে রামদাস তলোয়ারকর অপূর্বকে সাবধান করে দিচ্ছেন যে এসব কথা বলার দুঃখ আছে। অপূর্ব বলছেন, যে দুঃখই থাক, আজকে থেকে সেই দুঃখ আমি মাথা পেতে নিলাম। শুধু আমাদের দেশ বলে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো কালে যে মানুষটাই তার দেশকে স্বাধীন করবার জন্য এইভাবে ছুটে বেড়াচ্ছে, আত্মীয় পরিজনের সান্নিধ্য, গৃহসুখ সমস্ত কিছু হেলায় ত্যাগ করে এক দেশ থেকে আরেক দেশে কেবল অর্থ সাহায্য, লোকবল জোগাড় করবার জন্য ছুটে বেড়াচ্ছে প্রাণের আশঙ্কা না করে, তারাই আমার সবচেয়ে বেশি আপনারজন বলে অপূর্ব বলছে, রামদাস তুমি সাহসী, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করবার অপমান আমাকে তো কম বাজে না। বলে সে একটা ঘটনার উল্লেখ করছে যা তার সঙ্গে ঘটে গেছে কিছুদিন আগে। কি হয়েছে? অপূর্ব কিছুই করেনি, সে স্টেশনে বসেছিল। এমন সময় কিছু ফিরিঙ্গি যুবক অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দেয়, কারণ সে নেটিভ। এবং এই অন্যায়ের প্রতিকার যখন অপূর্ব চাইতে চায় স্টেশন মাস্টারের কাছে, তখন সেই সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র দেশি লোক বলেই অপূর্বকে দেশের স্টেশন থেকেই কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়। তখন সেই অপমান অপূর্ব বলছে, আমার এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, কিন্তু আমরা তো কালো চামড়ার লোক না, আমরা তো নেটিভ ইন্ডিয়ানস, কিন্তু শুধু শুধু বিনা কারণে এই অন্যায়, এই অপমান, এই লাঞ্ছনার জ্বালা কম জ্বলে না। রামদাস বলছেন যে, কই, একথা তো আমাকে আগে বলেননি। অপূর্ব বলছে, তোমাকে বলবো কি, কারণ আরও কি ঘটেছে, সেখানে ভারতীয়রাও ছিল, কিন্তু নিত্যদিন এই অপমান সহ্য করতে করতে এমনই গা সওয়া হয়ে গেছে যে অপূর্বর অপমানটা কারোর গায়েই লাগেনি, বরং ফিরিঙ্গি যুবকদের লাথির চোটে অপূর্বর হাড় পাঁজরা যে ভেঙে যায়নি, তাতেই তারা খুশি হয়ে গেছে। এই রকম অবস্থায় এই কথাগুলো মনে হলে অপূর্ব লজ্জায়, ঘৃণায়, দুঃখে যেন মাটিতে মিশে যেতে চায়। শুধু তো সে একা নয়, অপূর্ব বলছে, তার মা, তার ভাই বোন, তার স্বদেশীয়রা প্রতিনিয়তই ব্রিটিশের কাছে এই রকম অপমানিত সহ্য করছে। এই অবস্থায় যারা ভারতীয়দের এই অপমান, এই অত্যাচারের হাত থেকে বাঁচাতে চায়, তারাই তাহলে অপূর্বর কাছে ঢের ঢের বেশি আপনজন। তাহলে অপূর্বর দুঃখের ওপর দুঃখটা কোথায় হয়েছে? সেখানে ভারতীয়রাও ছিল, অপূর্ব প্রতিবাদ করেছিল, কিন্তু একজন ভারতীয়ও তার সঙ্গে সেই প্রতিবাদে যোগ দেয়নি, কারণ অপমানটা সয়ে নেওয়া তাদের এমনই অভ্যেসের পর্যায়ে চলে গেছে। আর এটাই অপূর্বর সবচেয়ে বেশি গায়ে লেগেছে। রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। সুমুখের ঘড়িতে ৩টা বাজিতে সে উঠিয়া দাঁড়াইল। বোধহয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্ব ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল। বস্তুত এইরকম অপমানের সময়, এইরকম জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে যে মানুষটা যাচ্ছে, তাকে আলাদা করে আর কোনো সান্ত্বনা
দেওয়া যায় না। সেই জন্যেই রামদাস কোনো সান্ত্বনা বাক্য উচ্চারণ করতে পারলেন না। শুধু অফিসের কাজে যোগ দেবার আগে বন্ধুর হাতটা বাড়িয়ে নিজের হাতটা তার উপর রেখে একটা মৃদু চাপ দিয়ে বুঝিয়ে দিলেন যে আমি তোমার পাশে আছি, আমার ওপরে ভরসা রেখো। এরপর কি হচ্ছে, সেই দিন বিকালে আপিসের ছুটি হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন, আমাদের ভামর আপিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। ম্যান্ডালে, শোয়েব, মিথিলা এবং এদিকে প্রোম সবকটা আপিসেই গোলযোগ ঘটছে। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। আমার অবর্তমানে সমস্ত ভারী তো তোমার একটা পরিচয় থাকা চাই। সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার, তাহলে সেদিনকেই অফিস ছুটি হবার আগে অফিসের বড় সাহেব একটা লম্বা টেলিগ্রাম নিয়ে অপূর্বর ঘরে ঢুকছেন এবং বলছেন যে এই যে বোথা কোম্পানির বিভিন্ন জায়গায় যে শাখা অফিসগুলো আছে, কোথায় কোথায় আছে, ভামো, ম্যান্ডালে, শোয়েবো, মিথিলা, প্রোম সবকটা অফিসেই কিছু না কিছু গোলযোগ ঘটছে, বিশৃঙ্খলার চরম। বড় সাহেবের ইচ্ছে অপূর্ব যেন সবকটা অফিসই একবার ভিজিট করে আসে, কারণ বড় সাহেব যখন রিটায়ার করবেন তখন সেই জায়গাটা অপূর্বর হবে। অতএব আগে থেকে একটা পরিচিতি থাকলে ভালো হয়। কিন্তু বেশি দেরি করবারও সময় নেই। কাল পরশু যদি অপূর্ব বেরিয়ে যেতে পারে তাহলে খুব ভালো হয়। দেখো তো এই কথার উত্তরে অপূর্ব কি বলছে। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বার হয়ে যেতে পারি। বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতেছিল না। উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে, অতএব যাওয়াই স্থির হইল এবং পরদিনই অপরাহ্ন বেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। সঙ্গে রহিল আর্দালি এবং আপিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রহিল। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নাই। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়াছিল, কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃত্তিই ছিল না। তলবারকর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল, তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হলেই আপিসে গিয়ে আমাকে সংবাদ দিও। অপূর্ব বড় সাহেবের প্রস্তাবের সঙ্গে সঙ্গে রাজি হয়ে বলল যে সে পরের দিনই বেরিয়ে যাবে। আসলে বিভিন্ন কারণে রেঙ্গুনে অপূর্বর আর এক মুহূর্ত মন টিকছিল না। একে তো বিনা কারণে ব্রিটিশ পুলিশের দ্বারা অপমানিত হওয়া, ব্রিটিশদের দ্বারা অপমানিত হওয়া, সব্যসাচী মল্লিকের চিন্তা, সমস্ত কিছু নিয়ে সে এতটাই ডিস্টার্বড হয়ে রয়েছে যে সে রেঙ্গুন ছেড়ে বেরিয়ে যেতে পারলে বাঁচে। আর সুযোগটা চলে আসছে সম্পূর্ণ অযাচিতভাবেই। কাজে পরের দিনই বিকেলবেলা সে ভামনগরে যাবার জন্য ট্রেনে চেপে বসছে এবং তাকে সি অফ করতে আসছে তার অফিসের সহকর্মী রামদাস তলবারকর। সঙ্গে কিন্তু তার পাচক তেওয়ারি যাচ্ছে না। তেওয়ারি খবরদারি করবার জন্য রেঙ্গুনে থেকে যাচ্ছে। ইতিপূর্বেই আমরা দেখে এসেছি যে অপূর্বর ঘরে যে চুরি হয়ে গেছে, ক্রিশ্চান মেয়েটির মত অনুযায়ী যে হোক না হোক তেওয়ারি এই কাজটা করেছে। কারণ অপূর্ব যে সময় ঘরে ছিল না, তেওয়ারিও সেই সময় ঘরে ছিল না। বর্মা নাচ দেখতে ফয়া চলে গিয়েছিল। এরকম তো সচরাচর ঘটে না যে এতখানি কোইন্সিডেন্স। অপূর্ব এই কথাটা জানিয়ে রামদাসকে বলেছিল যে অপূর্বরও মত কিছুটা তাই, যে হোক না হোক তেওয়ারি এই চুরির সঙ্গে জড়িত। সে নিজে চুরি না করলেও চুরি করতে সাহায্য করছে, কিন্তু প্রমাণ তো কিছু নেই। অতএব এখন যখন অপূর্ব বেরিয়ে যাচ্ছে ভামনগরের উদ্দেশ্যে, তেওয়ারিকে রেখেই সে বেরিয়ে যাচ্ছে। কারণ তেওয়ারির মত অনুযায়ী রেঙ্গুন শহরের জল হাওয়াটা তবু কিছুটা সহ্য হয়েছে, এখন আর নতুন করে অন্য কোনো শহরে সে যেতে রাজি নয়। রামদাস তলবারকর তেওয়ারির পেট ঠুকে দিয়ে তাকে সাহস জুগিয়ে বলে এসেছিলেন, বেশ তো, তোমার কোনো চিন্তা নেই। কারণ তেওয়ারির চিন্তা এমনিতেও নেই। পা ভাঙা সাহেব সে হাসপাতালে ভর্তি। দেখো এই জায়গাটা, পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, অর্থাৎ তাদের বাড়ির উপরতলায় থাকেন যে জোসেফ সাহেব, তার পা ভেঙেছে, তিনি হাসপাতালে ভর্তি। ফলে অনর্থক আর কোনো উপদ্রব এখন হবে না।
এই অবস্থায় রামদাস তার পিঠ ঠুকে দিয়ে তাকে সাহস জুগিয়ে বলেছেন যে তোমার কোনো চিন্তা নেই, কোনো কিছু অসুবিধে হলে তুমি অফিসে গিয়ে আমাকে একবার খবর দিও। তো সেই জন্য তিওয়ারি রেঙ্গুনেই থেকে গেছে। এবারে কি হচ্ছে দেখো, গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট 5 বিলম্ব ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে। তলবরকর ঘাড় ফিরাইতেই বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র। সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পামসু এবং ছড়ি, প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঘ আঁকার রুমালখানি বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো। মহাপাত্র এই দিকেই আসিতেছিল। সুমুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চলেছ? গিরিশ শশব ব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কহিল, আগে চিনতে পারি বই কি বাবু মশাই, কোথায় আগমন হচ্ছেন? অপূর্ব সহাস্যে কহিল, আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? গিরিশ কহিল, আগে এনাঞ্জান থেকে দুজন বন্ধু নৌক আসার কথা ছিল, আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। হ্যাঁ, আনে বটে কেউ কেউ আপিং সিদ্ধি নুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, বলি কাজ কি বাবু জুচ্চুরিতে? কথায় বলে পরধর্ম ভয়াবয়, লল্লাটের লেখা তো খণ্ডাবে না। অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস, কিন্তু তোমার বাবু একটা ভুল হয়েছে, আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির কোনো ধার ধারি নে, সেদিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম। তলওয়ারকর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল। কহিল, বাবুজি, मैंने तो आपको तो जरूर कहाँ देखा। गिरीश कहिल, आश्चर्य नहीं है बाबू साहेब, नौकरीर वास्ते केतना जायगाय तो घूमता है। অপূর্বকে বলিল, কিন্তু আমার ওপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া, শাস্ত্র টাস্ত্র সবই কিছু কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদৃষ্ট যে। বাবু মশাই আপনারা? অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ। আগে তাহলে নমস্কার, এখন তবে আসি, বাবু সাহেব রাম রাম। বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যগ্রপদে সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল। এই হচ্ছে দ্বিতীয়বার যখন অপূর্বর সঙ্গে গিরিশ মহাপাত্রের দেখা হয়েছিল। প্রথমবার দেখা হয়েছিল পুলিশ স্টেশনে, দ্বিতীয়বার দেখা হচ্ছে রেল স্টেশনে, এবং অপূর্ব তাকে জানাচ্ছে যে সে ভামো যাচ্ছে। গিরিশ মহাপাত্র কোথায় চলেছে? গিরিশ জানাচ্ছে যে সে কোথাও যাচ্ছে না, এনানজাং থেকে তার দুজন বন্ধুর আসার কথা ছিল, এখনো আসেনি, তো সেই জন্য সে এদিক ওদিক একটুখানি খোঁজাখুঁজি করছে। করতে করতে সে বলছে যে তাকে সেদিন শুধুই হয়রান করা হয়েছে। সে খুবই ধর্মভীরু মানুষ, সে পরের ধর্ম অর্থাৎ চুরি ইত্যাদি ধার ধারে না, আফিং সিদ্ধির কোনো কারবারের সঙ্গে সে জড়িত নয়। হ্যাঁ, এটা সত্যি যে বর্মায় কেউ কেউ আফিং সিদ্ধি লুকিয়ে লুকিয়ে আনে, কিন্তু সে ও সমস্ত করে না, কারণ দোষ করলেই শাস্তি পেতে হবে, কপালের লেখা তো আর খণ্ডাবে না। অপূর্ব হেসে বলছে যে হ্যাঁ বাবা, আমারও তো তাই বিশ্বাস, তোমার একটা জায়গায় ভুল হচ্ছে, আমি পুলিশের লোক নই, সেদিন কেবল ঘটনাচক্রেই থানাতে গিয়ে পড়েছিলাম। এই কথাবার্তার মাঝখানে তলওয়ারকর কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে গিরিশ মহাপাত্রকে দেখছে, কারণ খুব কাছ থেকে দেখছে, খুব চেনা লাগছে তার। সে বলছে যে বাবুজি, मैंने आपको तो जरूर कहाँ देखा। কারণ সব্যসাচী মল্লিক তিনি বিভিন্ন ছদ্মবেশে এ জায়গা ও জায়গা, এ দেশ ও দেশ করে বেড়াচ্ছেন। ডেফিনেটলি রামদাসের চোখেও তিনি পড়েছেন এর আগে, এবং রামদাস তলওয়ারকরেরও নজর এতটাই তীক্ষ্ণ এবং স্মৃতিশক্তিও এতটা প্রখর, তিনি ভোলেননি তাকে, সেজন্য এই ছদ্মবেশের মধ্যে দিয়েও তাকে তিনি চেনবার চেষ্টা করছেন। সব্যসাচীও জানেন যে অনেকেই তাকে দেখেছে বিভিন্নভাবে, সেই জন্যে সে কিভাবে কথাটা ঘুরিয়ে দিচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ, অস্বাভাবিক সে কিন্তু একবারে বলল না যে না না আমাকে দেখেছেন, হতেই পারে না। সে বরং বলল, হ্যাঁ দেখতেই তো পারেন, কারণ চাকরির জন্য আমাকে তো কত জায়গায় ঘুরে বেড়াতে হয়। একদম ঠিক কথা, খাঁটি কথা। বলে গিরিশ মহাপাত্র বলছে, আর কি বলবো, আপনাদের আমার ওপর কিন্তু শুধু চোখ রাখবেন না, আপনাদের যদি
নজর পড়ে, মানে পুলিশের নজর যদি আমাদের ওপরে একবার পড়ে তাহলে চাকরিও জুটবে না একটা। কারণ আমরা জানি যে কথাতেই আছে, বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে কত ঘা তার নেই ঠিক। সুতরাং আপনাদের নজর যদি পড়ে চাকরিও একটা জুটবে না। আর সত্যি এমনই অদৃষ্ট যে বাঙালির ছেলে শাস্ত্র টাস্ত্র সবই কিছু কিছু পড়া আছে, কিন্তু চাকরি একটা জুটলো না বলে সে এবার অপূর্বদের ধর্ম পরিচয় জানতে চাইছে। অপূর্ব বলছে আমি ব্রাহ্মণ। তাহলে তো আরো নমস্কার, গিরিশ মহাপাত্র একবারে মানে পারলে প্রায় মাটিতে শুয়ে পড়ে নমস্কার করে। তারপর অপূর্বকে এবং রামদাস তলওয়ারকর দুজনকেই বিদায় জানিয়ে আবার একটা কাশি আসছে। দেখো সেই আগের ঘটনার কন্টিনিউটি সে কিন্তু বজায় রাখছে। তখনও কাশতে কাশতে এসেছিল, মানে এখন একদিনেই কাশি সেরে গেল এমন তো নয়, ফলে একটা প্রচণ্ড কাশির দমক সামলাতে সামলাতেই সে তাড়াতাড়ি সামনের দিকে চলে যাচ্ছে তার বন্ধুদের খোঁজে। এবার কি হচ্ছে, এবার যেটা হচ্ছে সেটা হলো যে রামদাস তলওয়ারকর তাঁর কিরকম অবস্থা। অপূর্ব কহিল, এই সব্যসাচীটির পিছনে কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলওয়ারকর বলিয়া সে হাসিল। কিন্তু এই হাসিতে তলওয়ারকর যোগ দিল না। পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথাই বাহির হইল না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে, এবং সেই সুদূর দুর্নিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে। তাহলে অপূর্ব সে যে এই গিরিশ মহাপাত্রকে সব্যসাচী মল্লিক বলে চেনে, রামদাসের কাছেও সেটা সে প্রকাশ করলো না। কারণ কি বিশ্বাস যে রামদাস এই কথাটা জানবার পর পুলিশের কাছে খবর দেবে না। রামদাস তলওয়ারকরও কিন্তু সন্দেহ করছে যে একে আমি কোথায় দেখেছি, কিছুতেই মনে করতে পারছি না কেন, দেখেছি তো বটেই। গাড়ি যখন ছাড়ছে তখন সে বন্ধুর হাতে হাত রেখে হ্যান্ডশেক করছে, সবই করছে, কিন্তু কোনো কথা বলছে না। কারণ সে এমন ভাবনার গভীর জগতে তলিয়ে গেছে যে আর কোনো দিকে তার মন নেই, কোথায় দেখেছে এই লোকটাকে। এবার ট্রেনে কি হচ্ছে, অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেহ লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে পৈতা বাহির করিয়া বিনা জলেই সায়ং সন্ধ্যা সমাপন করিল, এবং যে সকল ভোজ্য বস্তু শাস্ত্রমতে স্পর্শদুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল। জল ও পান তাহার ব্রাহ্মণ আর্দালি পূর্বাহ্নে রাখিয়া গিয়াছিল, এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়াছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল। তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত আর তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না। কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। সেই রাত্রির মধ্যে বার তিনেক তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ও ধাম ও ঠিকানা লিখিয়া লইয়াছে। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটুকণ্ঠে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও। অপূর্ব কহে, না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না। সে হাসিয়া বলে, ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, আমি পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। তাহলে ট্রেনেও আর একবার অপূর্ব সাংঘাতিক রকমের অপদস্থ এবং অপমানিত হচ্ছে বিনা কারণে, কেবল নেটিভ ইন্ডিয়ান বলে। অপূর্ব ছিল ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, তার কামরাতে আর কোনো প্যাসেঞ্জার ছিল না। সন্ধে হয়ে যাবার পর সে পিরান অর্থাৎ একটা ঢোলা জামা মতো পড়েছিল, সেখান থেকে পইতে বার করে গঙ্গা জল ছাড়াই সে সন্ধ্যাকালীন যে আহ্নিক সমাপ্ত করলো। তারপর সঙ্গে থাকা খাবার দাবার যেগুলো স্পর্শ দোষে দুষ্ট হয় না বলে সে সঙ্গে এনেছিল, সেইগুলো পেতলের পাত্র থেকে সে বের করে খাওয়া দাওয়া শেষ করলো। জল এবং পান তার ব্রাহ্মণ আর্দালি আগে থেকেই রেখে গেছিল, বিছানাও সে তৈরি করে দিয়ে গেছিল।
অতএব অপূর্ব খাবার খেলো, জল খেলো, পান খেলো, তারপর পরিতৃপ্ত সুস্থ চিত্তে সে বিছানায় শুলো। তার ভরসা ছিল যে ভোর হওয়া অবধি কেউ তার ঘুমের ব্যাঘাত ঘটাবে না। এই ধারণাটাই ছিল অত্যন্ত ভুল একটা ধারণা। কেন না, সেই রাত্রির মধ্যে কিছু না হোক অন্তত বার তিনেক পুলিশের লোক তার ঘুম ভাঙিয়েছে এবং প্রত্যেকবারই একই জিনিস জিজ্ঞাসা করেছে, সে কোথায় থাকে, কোথায় যাচ্ছে, তার নাম কি, যাবতীয় বৃত্তান্ত। একবার অপূর্ব আর থাকতে না পেরে যখন বিরক্ত হয়ে প্রতিবাদ করেছে, তখন বর্মা সাব ইন্সপেক্টর ভীষণ কটু কণ্ঠে, খুব রাফ ব্যবহার তার, অপূর্বকে বলেছে, কে হে বাপু তুমি, তুমি তো আর ইউরোপিয়ান নাও। অপূর্ব খুব শান্ত স্বরে বলেছে, আমি ইউরোপিয়ান না হলেও আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। নিয়ম মতে রাত্রিবেলা ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারের ঘুমের ব্যাঘাত তুমি ঘটাতে পারো না। তখন সেই পুলিশ ব্যঙ্গাত্মক হাসি হেসে বলেছে, শোনো শোনো, ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, কেমন, আমি পুলিশ, আমি যদি ইচ্ছে করি আমি তোমাকে টেনে ট্রেন থেকে নিচে নামিয়েও দিতে পারি। তাহলে এই রকমই ছিল ব্রিটিশদের ঔদ্ধত্য পরাধীন ভারতবাসীর ওপর। আর এরই প্রতিকারের জন্য ছুটে বেড়াচ্ছিলেন সব্যসাচী মল্লিক, যাকে মনে মনে সমর্থন করে চলেছিল অপূর্বর মতো আরো হাজার হাজার লক্ষ লক্ষ ভারতবাসী। আমাদের পড়াটা এখানেই শেষ হয়ে গেল। আমি প্রত্যেকটা লাইন পড়েছি এবং বুঝিয়ে দিয়েছি। এরপরে তোমাদের যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে একবার জানিও। আর একটা কথা জানিয়ে রাখি, এর ওপর ডিটেলড ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে, ছোট ছোট কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই কোয়েশ্চেন এবং তার আনসার সমেত ডিসক্রিপশানে গেলে তোমরা তার লিঙ্ক অবশ্যই পেয়ে যাবে। আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।